সহ 4 জেলায় বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। জনজীবন স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহিংসতায় আহতদের দুঃখ গাথা শুনলেন প্রধানমন্ত্রী। সুচিকিৎসার আশ্বাস, ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজতে সবার সহযোগিতা প্রত্যাশা। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে পরিকল্পিত হামলা চালায় বিএনপি জামাত। দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত, ছাড় পাবে না কেউই। ঠিকাদার প্রতিষ্ঠান ও পিডিবির দুর্নীতিতে অস্তিত্ব সংকটে মেহেরপুরের ছেউটিয়া নদী খননে 5 কোটি টাকায় জলে, জড়িতদের শাস্তির দাবি। এবং জমকালো আয়োজনে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের। সেইনে ব্যতিক্রমী রিভার প্যারেড, আর্চার সাগরের হাতে লাল সবুজ পতাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আজও ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও নারায়ণগঞ্জে 9 ঘন্টা শিথিল থাকছে কারফিউ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এছাড়া অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আলাদা আলাদা সময়ে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শনিবার সকাল থেকে রাজধানীর সড়কে যানবাহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে নিরাপত্তায় তৎপরতা দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাস কাউন্টারগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাসগুলোকেও। দেশজুড়ে কারফিউ চলমান, পেরিয়ে গেছে 1 সপ্তাহ। প্রতিদিনই বাড়ছে শিথিলের সময়। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, কারফিউ তুলে দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমাদের নজরে আসেনি। তা আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা, সেটা আমরা করা যায় কিনা সেটা আজকে আমরা চিন্তা করেছি। কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চলছে ধরপাকড়। তবে হতাহতের ঘটনায় দোষীদের ব্যাপারে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতগুলি মানুষকে যা হত্যা করা হলো, এতগুলো দেশীয় সম্পদ নষ্ট হলো, এর দায় দায়িত্ব এখন কে নেবে? এখন আমি আজকে দেখলাম বিএনপির এক নেতা বলছেন যে এই সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? এইটার দায় দায়িত্ব কে নিবে? এই প্রশ্নটা কিন্তু এখন জনগণের কাছে চলে আসছে। এদিকে নিরাপত্তার স্বার্থে শুক্রবার বিকেলে নাহিদ সহ কোটা আন্দোলনের 3 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর কারণ স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে, কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে, সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে তারকে ডেকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা গ্রহণ করব। চলমান পরিস্থিতি নিয়ে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখান থেকে কারফিউ শিথিলের বিষয়ে আসবে নতুন ঘোষণা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের কষ্টের কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি প্রশ্ন রাখেন, সব দাবি মেনে নেয়ার পরও কেন এই সহিংসতা? জানান, আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, করা হবে কর্মসংস্থানের ব্যবস্থাও। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসব আহত মানুষকে দেখতে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের খোঁজ নেন তিনি, কথা বলেন স্বজনদের সঙ্গেও।
পরে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা এমন বর্বরতা চালায় তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আহতদের সুচিকিৎসার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর ছিল হবে, এটা আমি কখনো চাই না। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো। আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এমন নাশকতাকে জঙ্গিদের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন সহিংসতা? দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ। এই এত হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রকে ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা, এ কোন ধরনের বর্বরতা? আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? এই ধরনের জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এর আগে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের উস্কে দিচ্ছে। বলেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জয় যাদবের আরও একটি রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল সপ্তাহে দেশ জুড়ে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। নজিরবিহীন আক্রমণে ধ্বংস করা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কেপিআই স্থাপনাগুলো। জ্বালিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় বিটিভির পাওয়ার স্টেশন, স্টুডিও, গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি মিউজিয়ামে থাকা বিরল সব যন্ত্রপাতি। সহিংসতার সেই চিত্র সরেজমিন দেখতে শুক্রবার সকালে রামপুরার বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন ধ্বংসলীলার তাণ্ডব। কথা বলেন বিটিভির কর্মকর্তাদের সঙ্গে। পরে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তারা দেশের শত্রু। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। আন্দোলনের সময় মেধা আর কোটা নিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেন শেখ হাসিনা। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। সরকার প্রধান বলেন, ছাত্রদের দাবি মানার পরও প্রবাসীদের লন্ডন থেকে উস্কে দিচ্ছে এক সাজাপ্রাপ্ত আসামি। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে। দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে
উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ধরতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। শেখ হাসিনা বলেন, সকল অর্জনকে ধ্বংস করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান নষ্ট করাই জামাত বিএনপির উদ্দেশ্য। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সারা দেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের একাধিক স্থাপনায়। অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে 300 গাড়িতে। পুলিশ বলছে, যারা পুলিশ ও অন্যান্য বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, ছাড় দেওয়া হবে না কাউকেই। মাজহারুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এমন সহিংসতা এর আগে দেখেনি বাংলাদেশ। আক্রান্ত জননিরাপত্তায় ভূমিকা রাখা পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি ও আনসার বাহিনীও। পরিসংখ্যান বলছে, বাহিনীর অন্তত 313টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের গাড়ি। এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে পুলিশের 3 জন এবং 1 আনসার সদস্য। পুলিশ সদর দপ্তর বলছে, এ যাবৎ থানা, পুলিশ বক্স, ফাঁড়ি সহ বাহিনীর অন্তত 235টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে 236টি গাড়িতে। এর মধ্যে ডিএমপির 69টি পুলিশ বক্স সহ 80টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অসংখ্য পুলিশ স্থাপনায় তারা আঘাত এনেছে। অসংখ্য পুলিশ স্থাপনা যেগুলি রাস্তার পাশে মূলত ট্রাফিকের যে বক্সগুলি আমাদের রয়েছে, সেই ট্রাফিক বক্সগুলি তারা পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা তো উদ্দেশ্যদ্রোহী। পুলিশের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। বাহিনীর 78টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক সহিংসতায় তাদের 1 সদস্যের প্রাণ গেছে, আহত শখানেক সদস্য। র্যাবের 13টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আহত হন শতাধিক সদস্য। সহিংসতায় বিজিবির অন্তত 52 সদস্য আহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করেছে। দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে বলেও জানান তিনি। অসংখ্য বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসী তারা এখন কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। রিমান্ডে কিন্তু তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিচ্ছে, কখন থেকে তারা প্ল্যানগুলি করছে, কখন তারা প্ল্যানিংগুলি করে কখন তারা এক্সিকিউশনে গিয়েছে, কারা কারা এক্সিকিউশন লেভেলে ছিল। ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় রেড করছে যেন এই একজন সন্ত্রাসী আইনের ফাঁক দিয়ে তারা বের হতে না পারে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন, সহিংসতা সৃষ্টিতে বাধা মনে করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের শহর জুড়ে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ক্ষতচিহ্ন। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে 17টি প্রতিষ্ঠান ও কমপক্ষে 65টি যানবাহন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে 200 কোটি টাকার বেশি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পরিকল্পিতভাবে চালানো হয়েছে এসব হামলা। গ্রেপ্তার করা হয়েছে জড়িত 374 জনকে। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিবিআই কার্যালয়, নগর ভবন, নারায়ণগঞ্জ ক্লাব, জেলা আওয়ামী লীগ কার্যালয়, হাইওয়ে পুলিশ ফাঁড়ি সহ কমপক্ষে 17টি প্রতিষ্ঠানে। রেহাই পায়নি ব্যাংক ও হাসপাতালও। আগুন দেয়া হয় 11টি সরকারি গাড়ি, 24টি বাস, 27টি খাদ্যপণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স আর 20টি মোটরসাইকেলে। ক্ষতিগ্রস্তদের দাবি, পিবিআই অফিসের 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের 50 কোটি টাকা ও এসবি পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতি হয়েছে 125 কোটি টাকার। একটা গার্মেন্টস ক্ষতি হয়েছে, এটাই আমার গার্মেন্টস।
ইভেন বলছে যে যারাই এরা লুট করছে, ইভেন যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। ল্যাপটপ, কম্পিউটার, আমাদের সরকারি মালামাল, যত চেয়ার টেবিল যা কিছু ছিল সব কিছু একদম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি এখানে আসার আগে এটা চিন্তাও করতে পারি নাই যে এভাবে একটি সরকারি সম্পদ, রাষ্ট্রের সম্পদ এভাবে কেউ ধ্বংস করতে পারে। রাফলি যেটা আমরা করেছি, আমাদের তো আরও কয়েকটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে, এখানে প্রায় 40 থেকে 50 কোটি টাকার উপরে হবে। পাসপোর্ট অফিসে গ্রাহকের 8000 পাসপোর্ট, ফায়ার সার্ভিসের গাড়ি সহ আরও 27টি যানবাহন সহ অনেক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির মূল্য নির্ধারণ চলছে। দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হয় যে আমরা একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে গেছি। স্টকটা আমাদের তো ব্যাংক লোন নিলে দেওয়া থাকে, সেই প্রাইস লিস্ট অনুযায়ী 10 কোটি টাকার কাছাকাছি। পুলিশ বলছে এসব নাশকতা করা হয়েছে পরিকল্পিতভাবে। অভিযোগ জড়িত ছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে 374 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর যারা নাশকতা চালিয়েছে ও আশ্রয় দিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধারা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমি আরও নাম পেয়েছি, সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম, তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে, মশিউর রহমান রনি, এছাড়া আরও আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। ক্ষতচ্ছিন্ন বুকে নিয়েই জনজীবনে ফিরছে প্রাণচাঞ্চল্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। জানান, নিজ দলের কয়েক হাজার নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে যখন স্পষ্ট উঠেছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য, নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে, নির্দেশদাতা, অর্থদাতাদের পরিচয়, মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১, ৭৫ আর ২০২৪ সালের খুনিরা একই সূত্রে গাঁথা। বিভিন্ন জায়গায় আজকে আমরা যে খবর, ঠিক ৭১-এর কায়দা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আদালতের রায়ের মাধ্যমে কোটা ইস্যুর সুরাহা হওয়ার পরও এখন প্রশ্ন দেখা দিয়েছে কারা এই আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। দাবি করেন, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। সকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কথা বলেন। আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে
বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। সরকার নিজেদের কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলেন তিনি। বলেন, নেতাকর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে 4-5 দিন পর আদালতে তোলা হচ্ছে, যা আইন ও মানবাধিকার লঙ্ঘন। ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে দাবি করে অবিলম্বে কারফিউ তুলে নেওয়ারও আহ্বান জানান ফখরুল। বিবৃতিতে চলমান আন্দোলনে সহিংসতায় দেশের কতজন মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে তার পরিসংখ্যান দেশের মানুষ জানতে চায় বলে দাবি করা হয়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব একদিন জনগণ কড়ায় গণ্ডায় আদায় করে নেবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশ হত্যার মূল হোতা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ 6 জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে মোহাম্মদ হারুনুর রশিদ জানান, পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়, যাতে সারা দেশে প্রাণ গেছে 3 পুলিশ সদস্যের। আহত বাহিনীর আরও 1117 জন সদস্য। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সম্প্রতি রাজধানীর রায়েরবাগ শনির আখড়ায় 2 পুলিশকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এদের মধ্যে একজনের লাশ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখে তারা। কোমলমতি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি, জামাত বিরোধী বিএনপি চক্র, তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। এই ঘটনার মাস্টারমাইন্ড ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ 6 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বাকিরা হলেন ইরফান, আবু বকর, রবিউল, সৌরভ ও তারেক। ডিবি জানায়, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে আটককৃতরা। সকালবেলা আমি কোটা আন্দোলনকারীদের সাথে শনি একটা গিয়ে মিছিল করি এবং 2টা 2:30 পর্যন্ত আমি শনি একটা থাকি। আমি সন্ধ্যার সময় যাই, যাওয়ার পরে আমি ওইখানে অনেক লোকজন দেখছি আগুন জ্বালাইতে এবং আমি নিজেও ওইখানে বাঁশ দিয়ে আগুন জ্বালাই। আমাদের নেতাকর্মী ওইখানে উপস্থিত ছিল। তারপরে ওইখানে সবাই লাঠি সোটা দিয়ে পুলিশটাকে মাইরা ফেলাইছে। সবার কাঠ, লাঠি, বাঁশ ছিল, তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। দুপুরে ডিবি জানান, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়। তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। নাশকতায় জড়িত এবং হামলার পরিকল্পনাকারীরা যেখানে থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। মেহেরপুরের ছেউটিয়া নদী খননে সরকারের 5 কোটি টাকাই গেছে জলে। খননে নাব্যতা তো ফেরেইনি, উল্টো পরিণত হয়েছে মরা খালে। 13 থেকে 14 ফিট গভীরে খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফিট। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে এমন পরিণতি হয়েছে নদীটির। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। মেহেরপুরের ছেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে 2019 সালে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় 5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার খননের কাজ শুরু করে SRSE জেভি নামে কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কাজ শেষ হয় 2021 সালের ডিসেম্বরে। তবে শিডিউল অনুযায়ী নদীটি 13 থেকে 14 ফিট গভীর খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফিট। এতে নাব্যতা তো ফেরেইনি,
উল্টো পরিণত হয়েছে মরা খালে, ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। 13 ফুট 14 ফুট কাটার কথা, তারা কোনো জায়গায় হাঁসড়িছে, কোনো জায়গায় হাঁসড়ায়নি। এখন নদীর 2 পার যে দিন রাত্রে পর্যন্ত রাস্তা পানি উন্নয়ন বোর্ডের, ওই রাস্তাগুলো জমিতে পরিণত করে দিয়েছে মাটি কেটে। নদী কেটে করে গেছে খাল, মাটিতে কাটেনি। এই মাটি কাটি অমনি বুঝেছে, ওই মাটি কাটি এমনি বুঝেছে। সাঁতার পানির সময়ও এক হাঁটু হয় না। স্থানীয়দের অভিযোগ, নদীটি সঠিকভাবে খনন না করাই সরকারের 5 কোটি টাকার এ প্রকল্প কোনো কাজেই আসেনি তাদের। ফেরেনি নদীর নাব্যতাও, তাই নদীকে বাঁচাতে পুনরায় খননের দাবি তাদের। এই নদীটা আমাদের জোর দাবি যে এই নদীটা যেন ফের খনন করি, আমাদের সকলের এলাকাবাসীর দাবিটা পূরণ করুক। সেই শৈশবটা আমার পরে যারা প্রজন্ম যারা আসবে, সরকারের কাছে একটা অনুরোধ, তাদের প্রজন্ম ভবিষ্যতে এই নদী থেকে ভালো পায়। আর এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পাওয়া গেলেও অনিয়মের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, নদীটি যতটুকু খনন করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই পরিমাণই বিল প্রদান করেছেন তারা। পুরো ডিজাইন মাফিক তারা কাটতে পারে নাই, যতটুকু খনন হয়েছে ততটুকু সেই মোতাবেকই বিল পরিশোধ হয়েছে এরকম জেনেছিলাম। এটা তো অনেক হয়ে থাকে না, জমির কারণে খনন করতে পারে না। সেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে পুনরায় খনন সহ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।